আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, পর্ব ৪৬। দুপুর থেকে টেলিভিশনের প্রতিটি চ্যানেলে একই খবর চলছিল। প্রতিটি সংবাদ উপস্থাপক উদ্বিগ্ন কণ্ঠে বলে চলেছিলেন, দর্শকবৃন্দ, সেন্ট মার্টিনের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। গত 10 ঘন্টা ধরে অবিরাম যুদ্ধ চলছে। নিউজরুমের পটভূমিতে লাল নীল ইমার্জেন্সি লাইটের আভা। অন্য চ্যানেলে একজন প্রতিবেদক হাঁপাতে হাঁপাতে জানাচ্ছিলেন, মিয়ানমার বাহিনী সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ব্লক করে ফেলেছে। আমাদের সৈনিক সাহসিকতার সঙ্গে শেষ অবধি লড়াই করছেন, কিন্তু পরিস্থিতি উদ্বেগজনক। যে কোনো কিছু হতে পারে। তৃতীয় চ্যানেলে সরকারি প্রতিনিধির বক্তব্য চলছিল। সরকারি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে, তবে আশঙ্কা করা হচ্ছে ততক্ষণে হয়তো আমরা সেন্ট মার্টিন হারিয়ে ফেলতে পারি। অগণিত সেনা শহীদ হয়েছে। জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো নিকিতা। দুপুরের রোদ ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়েছে, অথচ তার কাছে সময়ের কোনো হিসাব নেই। 2 ঘন্টা ধরে সে পাথরের মূর্তির মতো বসে আছে। রাইয়ান নামটা মনে আসতেই বুকের ভেতরটা ব্যথায় ভরে উঠল। কেন এতক্ষণ কোনো খবর নেই? বারবার ফোন করার পরও শুধু একটা নীরব প্রতিধ্বনি, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ কারেন্টলি সুইচড অফ। মোবাইলটা শক্ত করে চেপে ধরল নিকিতা। ইচ্ছে করছে এখনই ছুটে যেতে সেই যুদ্ধবিধ্বস্ত দ্বীপে, খুঁজে বের করতে রাইয়ানকে। টেলিভিশনের প্রতিটি খবর কাটার মতো বিঁধছিল বুকে, তাই নিজের রুমে এসে আশ্রয় নিয়েছে। এখানেও শান্তি নেই। মাথার ভেতরটা সীসার মতো ভারী। চোখের সামনে ভেসে উঠছে যুদ্ধের ছবি। কখনো মনে হচ্ছে রাইয়ান হয়তো না, সে ভাবতেও পারছে না। মোবাইলের স্ক্রিনে একটা নোটিফিকেশন এলো। নীল আলোটা মিটমিট করে জ্বলছে। হয়তো ভাইয়া গতকাল থেকে কতবার যে ফোন করেছে, মেসেজ দিয়েছে। তাই সে ফোনটা নিয়ে দেখল না। দুপুর গড়িয়ে বিকেল নামছে। আনু বেশ কয়েকবার এসে ডেকে গেছে খাবারের জন্য। আপা, কিছু খেয়ে নিন, সকাল থেকে উপোস। খাবারের কথা ভাবলেই নিকিতার গা গুলিয়ে ওঠে। সকাল থেকে এক ফোঁটা পানিও গলায় দেয়নি। খিদেও নেই, শুধু একটা অজানা আশঙ্কা, একটা অব্যক্ত ভয় তার সমস্ত শরীর জুড়ে। বুকের ভেতরটা থেকে থেকে ধুকপুক করে উঠছে। জানালার বাইরে পাখিরা উড়ে যাচ্ছে বাসায় ফেরার পথে, কিন্তু তার প্রতীক্ষার শেষ নেই। রায়ানের খোঁজ কবে পাবে, কবে শেষ হবে এই অসহ্য অপেক্ষা? বারবার খাবারের অনুরোধে বিরক্ত নিকিতা শেষমেশ ধৈর্য হারিয়ে ফেলল। আনু যখন আবার এসে মিনতি করে বলল, আপা, একটু কিছু মুখে দিয়ে নিন, তখন তার অন্তরের সমস্ত যন্ত্রণা উথলে উঠল। কতবার বলবো খাবো না? প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আনু বুঝতে পারল এই মুহূর্তে নিকিতাকে একা থাকতে দেওয়াই ভালো। নিঃশব্দে সে রুম থেকে বেরিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিকিতা বিছানায় বসে পড়ল। মনের গভীরে জমে থাকা কষ্টগুলো আরও বেশি করে পীড়ন করতে লাগলো। রায়ানের ছবি দেখার জন্য সে ধীরে ধীরে মোবাইল ফোনটা হাতে তুলে নিতেই একটা নতুন ইমেল নোটিফিকেশন তার দৃষ্টি কেড়ে নিল। ফ্রম ব্রিগেডিয়ার ফারুক @armymill.bd টু নিকিতা @email.com। সাবজেক্ট আর্জেন্ট। মেজর রায়ানস পার্সোনাল মেসেজ। মিস নিকিতা, আমি ব্রিগেডিয়ার ফারুক হোসেন, চট্টগ্রাম সেনানিবাস থেকে লিখছি। মেজর রায়ানের পক্ষ থেকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভয়েস মেসেজ রয়েছে। তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন যে এটি যেন আপনার কাছে পৌঁছে দেওয়া হয়। দয়া করে মানসিকভাবে প্রস্তুত হয়ে সংযুক্ত ভয়েস মেসেজটি শুনবেন। এটি শোনা আপনার জন্য এই মুহূর্তে কষ্টকর হতে পারে, তবে এটি খুবই জরুরি। শ্রদ্ধা সহ ব্রিগেডিয়ার ফারুক হোসেন, কমান্ডিং অফিসার, চট্টগ্রাম সেনানিবাস, বাংলাদেশ সেনাবাহিনী। অ্যাটাচমেন্ট ভয়েস মেসেজ, মেজর রায়ান MP3। নিকিতার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। মাথার ভেতর একটা তীব্র আশঙ্কা হাতুড়ির মতো বারবার আঘাত করছে। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে রায়ানের হাসি মুখটা। কাপা হাতে কোনো মতে ফোনটা ধরে রাখলো। বুকের ভেতর দ্রুত স্পন্দন, শ্বাস প্রশ্বাস যেন থেমে আসছে। নিজেকে সামলাতে কয়েক মুহূর্ত সময় নিল সে।
রুমের নিস্তব্ধতায় শোনা যাচ্ছে শুধু তার অস্থির নিঃশ্বাসের শব্দ। অবশেষে অজানা কোনো শক্তিতে ভর করে তার কাপা আঙুল ধীরে ধীরে এগিয়ে গেল ভয়েস মেসেজের প্লে বাটনের দিকে। একটা গভীর শ্বাস নিয়ে সে বাটনটি স্পর্শ করল। মুহূর্তের মধ্যে রুমের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল রায়ানের সেই চেনা কণ্ঠস্বরে। এক অদ্ভুত করুণ সুরে ভেসে এলো তার নাম, নিকিতা, নিকিতা, নিকিতা। তোমার নামটা জপতেও কি ভীষণ ভালো লাগছে। যখন এই কথাগুলো তোমার কানে পৌঁছাবে হয়তো তখন আমি নক্ষত্রের আলোয় মিশে গিয়ে তোমাকেই দেখব অনন্ত আকাশের নীল থেকে। মৃত্যু যখন আমার শ্বাসনালীতে তার শীতল স্পর্শ বোলাচ্ছে তখনও তোমার স্মৃতি আমাকে অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। প্রত্যাখ্যানের পরও আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিমেষ শুধু তোমাকেই চেয়েছে। তোমার অনুপস্থিতি আমার অস্তিত্বকে করেছে ছিন্ন ভিন্ন, বিধ্বস্ত। তোমাকে দোষী করি না, ভালোবাসা তো জোর করে আদায় করা যায় না। এ তো মুক্ত ঝর্ণার মতো, প্রাণের স্পন্দনের মতো। আজ যখন আমার জীবনের শেষ মুহূর্তগুলো গুনছি মনে হচ্ছে এই পথই হয়তো আমার জন্য নির্দিষ্ট ছিল। কারণ তোমাকে ছাড়া বেঁচে থাকা সে তো মরুভূমিতে বৃষ্টির আশায় বসে থাকার মতোই অসম্ভব হতো। নিকিতা, আমার বিদায়ের ঘণ্টা বেজে উঠেছে। তুমি যেখানেই থাকো, যত দূরে থাকো, সুখী হও। জেনে রেখো, একজন তার শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসে গেল। আমার আত্মা অনন্তকাল ধরে তোমার জন্য অপেক্ষা করবে সীমাহীন শূন্যতায়। বিদায় আমার অধরা স্বপ্ন, বিদায় আমার জীবনের একমাত্র অমলিন সত্য। বিদায় নিকিতা, আমার অপ্রাপ্ত ভালোবাসা। রায়ানের কণ্ঠ থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নিকিতার সমস্ত অনুভূতি হিমশীতল হয়ে গেল। প্রথম কয়েক মুহূর্ত সে কিছুই অনুভব করতে পারল না, যেন সংবেদনশীলতা হারিয়ে গেছে। ধীরে ধীরে, খুব ধীরে শরীরে জেগে উঠতে লাগলো তীব্র যন্ত্রণা। শিথিল আঙুলের ফাঁক দিয়ে ফোনটা পড়ে গেল মেঝেতে। সে সেদিকে ভ্রুক্ষেপও করল না, চোখ দিয়ে নীরবে বয়ে যাচ্ছে অশ্রুধারা। সে ছুটে গেল ড্রয়িং রুমের দিকে। তার অস্বাভাবিক আচরণে বিচলিত হয়ে আনু ও তার স্ত্রী পিছু পিছু গেল। থরথর করে কাপা হাতে রিমোট তুলে নিল নিকিতা। টেলিভিশনের পর্দায় ফুটে উঠল সেই ভয়াবহ শিরোনাম, সেন্ট মার্টিন দখল, মিয়ানমার বাহিনীর হানা। নিকিতার সমস্ত বাঁধ ভেঙে পড়ল। এক অসহ্য চিৎকারে ফেটে পড়ল সে। কান্নার সঙ্গে মিশেছিল বহুদিনের চেপে রাখা যন্ত্রণা, অব্যক্ত ভালোবাসা আর গভীর আতঙ্ক। প্রতিটি কান্নায় যেন উচ্চারিত হচ্ছিল একটাই প্রশ্ন, রাইয়ান কি আর নেই? আনোয়ার তার স্ত্রী ছুটে এসে তাকে ধরার চেষ্টা করল। নিকিতা তখন সব কিছু ভুলে গেছে। চোখের সামনে ভেসে উঠছে শুধু রাইয়ানের মুখ। মনে পড়ছে তার হাসি, কথা, যত্ন। যে মানুষটা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শুধু তাকেই ভেবেছে, সেই অনন্য ভালোবাসাকে সে চিনতেই পারল না। নিজের অন্ধত্বে সে কিনা দূরে সরিয়ে দিল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদকে। কান্নার মধ্যে তীব্র হতে লাগলো অনুশোচনা। প্রতিটি শ্বাসে অনুভব করছে রাইয়ানের শূন্যতা। সমস্ত অস্তিত্ব বিধ্বস্ত হয়ে যাচ্ছে এই ভাবনায় যে হয়তো এখন আর কোনো ফিরে আসা নেই, হয়তো অনেক দেরি হয়ে গেছে। কান্নার মাঝেও সে স্পষ্ট শুনতে পেল সংবাদ পাঠিকার কণ্ঠস্বর, মিয়ানমার বাহিনীর আক্রমণে বাংলাদেশের অনেক সেনা সদস্য শহীদ হয়েছেন, আর অনেককে বন্দি করা হয়েছে। শব্দগুলো শুনে নিকিতার বুকের ভেতর আশার সঞ্চার হলো। কান্না ভেজা চোখে জ্বলে উঠল আলো। যদি রাইয়ানও বন্দি হয়ে থাকে তাহলে তো সে বেঁচে আছে। আনোয়ার তার স্ত্রীকে পাশ কাটিয়ে সে ছুটে গেল নিজের রুমে। মেঝে থেকে ফোনটা কুড়িয়ে নিয়ে কাপা হাতে টাইপ করতে লাগলো সেই ইমেল ঠিকানায়। রাইয়ান কোথায়, সে কেমন আছে, প্লিজ জানান। তারপর উন্মাদের মতো রাইয়ানের নম্বরে কল করলো। ফোন বন্ধ। হতাশায় নিজের চুল টেনে ধরল। শেষ ভরসা হিসেবে এয়ারপোর্টে ফোন করলো। হ্যালো,
কাপা গলায় বলল, আমি কক্সবাজার যাওয়ার জন্য একটা ফ্লাইট বুক করতে চাই। এয়ারপোর্ট কর্মীর উত্তরে ভেঙে পড়ল তার শেষ আশাটুকুও। দুঃখিত ম্যাডাম, বর্তমান পরিস্থিতির কারণে সব ফ্লাইট বাতিল। নিকিতার কণ্ঠে তখন আর্তনাদ। কিন্তু আমার যাওয়া খুবই জরুরি। কোনো ব্যক্তিগত বা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা নেই? ম্যাডাম, সামরিক নিষেধাজ্ঞার কারণে কোনো বেসামরিক বিমান ওড়ার অনুমতি নেই। আপনাদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত। নিরাশায় ফোন কেটে দিল নিকিতা। তার পক্ষে রুমে বসে থাকা অসম্ভব। মাথায় শুধু সেন্ট মার্টিনের নামটা ঘুরপাক খাচ্ছে। ঢাকা থেকে টেকনাফ অনেক দূর, সেখানে গিয়েও কোনো লাভ নেই। সেন্ট মার্টিনে যাওয়ার সব পথই এখন বন্ধ। হয়তো টেকনাফের রাস্তাও অবরুদ্ধ। কিন্তু যুক্তি বিবেচনা পরাজিত হচ্ছে তার অন্তরের টানে। কেন যেতে চায়? কি হবে সেখানে গিয়ে? এসব প্রশ্নের উত্তর খোঁজার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। সমস্ত চেতনা জুড়ে শুধু একটাই আকুতি, সেন্ট মার্টিনের দিকে যাওয়া, রায়ানের কাছে পৌঁছানো। মানুষের মন বড়ই অদ্ভুত। সংকটের মুহূর্তে যুক্তি বিচার সব হারিয়ে যায়। তখন জেগে ওঠে অযৌক্তিক প্রবৃত্তি। নিকিতাও নিজের কর্মকাণ্ডের যৌক্তিকতা বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। রায়ানের প্রতি অব্যক্ত ভালোবাসা, গভীর অনুশোচনা আর তীব্র উৎকণ্ঠা মিলে তাকে টেনে নিয়ে যেতে চাইছে সেন্ট মার্টিনের দিকে, যেখানে হয়তো কোনো পথই খোলা নেই। তবুও নিকিতা যখন গাড়ির দরজা খুলল, আনু দ্রুত পায়ে এগিয়ে এলো তার দিকে। সহযাত্রী হওয়ার জন্য গাড়ির দরজার কাছে পৌঁছাতেই নিকিতা নিঃশব্দে দরজা বন্ধ করে স্টার্ট দিল গাড়ি। আনু হতবাক হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর দ্রুত বের করলো মোবাইল। নাদিমের নম্বরে কল করলো। হ্যালো ভাইজান। আনুর কণ্ঠে উত্তেজনা। আপা আপা একা বেরিয়ে গেলেন, তিনি বোধহয় সেন্ট মার্টিনের দিকে যাচ্ছেন। নাদিম সঙ্গে সঙ্গে বলল, নিকিতার পিছু নাও, ওকে একা যেতে দেওয়া যাবে না, আমি 2 দিনের মধ্যে আসছি। আনু কল কেটেই ছুটল গ্যারেজের দিকে। নিকিতার গাড়ি ছুটে চলেছে সন্ধ্যার রাজপথ ধরে। তার চোখের কোণে জমে থাকা অশ্রু আর হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা যন্ত্রণা দুটোই প্রতিযোগিতায় মেতেছে, কে বেশি তীব্র হতে পারে। স্টিয়ারিং হুইলে আঙুলগুলো শক্ত হয়ে উঠেছে। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, ঠিক যেমন হারিয়ে গেছে জীবনের নিয়ন্ত্রণ। রায়ানের শেষ চাউনি, সেই ব্যথাভরা দৃষ্টি এখনও স্মৃতিপটে অমিট হয়ে গেঁথে আছে। কি করে এতটা নিষ্ঠুর হতে পারলো সে? কি করে জীবনের সবচেয়ে আপন মানুষটিকে এভাবে দূরে ঠেলে দিল? রাস্তার আলোগুলো ঝাপসা থেকে ঝাপসাতর হয়ে যাচ্ছে। নিকিতা চোখের পানি মুছে নেওয়ার চেষ্টা করছে বারবার। প্রতিবারই নতুন করে ভেসে উঠছে অশ্রুর ঢেউ। শেষ দেখায় রায়ানের কথাগুলো বেজে উঠল কানে। তুমিই আমার একমাত্র, তোমার কোনো বিকল্প নেই, তুমি কারো বিকল্পও নও। গাড়ির গতি আরও বাড়িয়ে দিল। যত দ্রুত গতিতে ছুটবে তত তাড়াতাড়ি যেন পৌঁছাতে পারবে প্রিয়জনের কাছে। রাতের রাস্তায় গাড়িটি একটি উন্মাদ প্রাণীর মতো ছুটে চলছে। ট্রাফিক সিগন্যালের লাল সবুজ আলো চোখে এখন রঙিন ধোঁয়ার মতো। রায়ানের শেষ কথাটি, কখনো আসবো না, প্রতিধ্বনিত হচ্ছে মনের প্রতিটি কোণে। কথাটি কি সত্য হয়ে যাবে? একটা অসহ্য শূন্যতা জন্ম নিয়েছে অন্তরে। এই শূন্যতার সঙ্গে বেঁচে থাকা কি সম্ভব? এই অনুশোচনার বোঝা বহন করা কি সম্ভব? সামরিক ক্যাম্পের সেই বৃষ্টির দিনে রায়ান কি যত্নে ছাতা ধরে রেখেছিল, যাতে তার একটি চুলও বৃষ্টির ছোঁয়া না পায়। আর সেই বান্দরবনের অতর্কিত আগমন, শুধু প্রিয়জনের জন্য এতটা পথ পাড়ি দেওয়া। পাহাড়ে ওঠার সময় রায়ানের হাতের স্পর্শে কি অদ্ভুত নিরাপত্তা ছিল, যেন সমস্ত বিশ্বের ঝড়ঝাপটা থেকে রক্ষা করতে পারে এই একটি হাত। রায়ানের চোখে যে অনন্ত ভালোবাসা ছিল তা কখনোই তাকে তার অহংকার অনুভব করতে দেয়নি। উল্টো চেঁচিয়ে বলেছিল রায়ানের উপস্থিতি তার কষ্টের কারণ। কি নিষ্ঠুর মিথ্যা, কি ভয়ানক অবিচার! মোবাইল ফোনে ভাইয়ার মায়ের কল আসছে বারবার। সেগুলো এখন দূরের কোনো অর্থহীন শব্দের মতো। সমস্ত চেতনা জুড়ে শুধু একটাই উপলব্ধি, কি ভয়ানক ভুল করে ফেলেছে সে। আজ এই মুহূর্তে এসে বুঝতে পারল
তার হৃদয় এতগুলো বছর ধরে যে দাবানলে পরিণত হয়েছিল, তার কারণ রায়্যান ছিল না, বরং সে ছিল জীবনদায়ী জলধারার মতো, যা একমাত্র পারত ওই আগুন নিভিয়ে দিতে। কিন্তু সে ভুল বুঝে সেই পবিত্র জলকে দূষিত করে দিয়েছে অহংকার দিয়ে, অভিমান দিয়ে। নিকিতার ঠোঁট চেপে ধরে কান্নার বেগ সামলানোর চেষ্টা করলো। প্রতিটি চেষ্টায় ব্যর্থ হচ্ছে। অবশেষে নিজের কাছে পরাজয় স্বীকার করে নেয়। ফুপিয়ে উঠে বলে, আমিও তোমাকে ভালোবাসি রাইয়ান, ভীষণ ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না।